প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত। আজকে আমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপটি বোঝার চেষ্টা করব। কেন? যেহেতু কুলম্বের সূত্র হলো দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল সংক্রান্ত সূত্র, আর আমরা জানি বল একটি ভেক্টর রাশি, তাই কুলম্বের সূত্রকে ভেক্টর হিসেবেই প্রকাশ করা সঠিক হয়। তা ভেক্টর রূপ বোঝার আগে আমরা কয়েকটি জিনিস একটু বোঝার চেষ্টা করি। কি? আচ্ছা, আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু কি? কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কেমন বিষয়টি দেখো, ধরো এখানে আমরা আগের দিন শিখেছিলাম, এখানে একটি আধান ছিল Q1, এখানে একটি আধান ছিল Q2, তাই তো? আমরা আধানটিকে এরকমভাবে না লিখে এরকমভাবে প্রকাশ করলাম, এখানে Q1 আধান আছে, এখানে Q2 আধান আছে, একই ব্যাপার। ধরো এটা বোর্ডের তলে আছে, এদিকে X অক্ষর নাম দিলাম, এদিকে Y অক্ষর নাম দিলাম। XY তলে আছে আধানটি, আধান দুটি। তো এদের মধ্যে ক্রিয়াশীল বল আমরা নির্ণয় করেছিলাম। আজকের আমরা ভেক্টর রূপটি প্রকাশ করার চেষ্টা করব। আচ্ছা, এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হয় জেনেছিলাম। এদের মধ্যে ক্রিয়াশীল বল F12 বা F21 এর মান একই হয়, এবং সেটি হয় 1/4πε0 Q1 Q2/r²। আমরা এখানে কি ধরে নিচ্ছি? যে ধরে নিচ্ছি আধান দুটি বায়ু মাধ্যমে আছে, কারণ আমরা জানি বায়ু মাধ্যমে না থাকলে সূত্রের রূপটি একটু আলাদা হবে। এখন দেখো এই Q1 XY অক্ষের সাপেক্ষে Q1 এর অবস্থানকে R1 ভেক্টর দ্বারা প্রকাশ করা হলো, এবং Q2-কে R2 ভেক্টর দ্বারা প্রকাশ করা হলো। আমরা ভেক্টর অধ্যায়ে শিখেছিলাম ক্লাস 11-এ, এখানে একটি যদি পয়েন্ট থাকে P, এর স্থানাঙ্ক যদি XY হয়, তাহলে এর অবস্থান ভেক্টর R দ্বারা লেখা হতো। R ভেক্টর সমান কত লিখতাম? XI ক্যাপ প্লাস YJ ক্যাপ দ্বিমাত্রিক দেশে হলে। এখানেও একই রকমভাবে এটা তো Q1 আধানটি XY তলে আছে, আমি ধরছি যে মূল বিন্দুর সাপেক্ষে Q1 এর অবস্থান ভেক্টর হলো R1। এবার R1 ভেক্টরটিকে আমি X1I ক্যাপ প্লাস Y1J ক্যাপ, বা কিউ বিন্দু স্থানাঙ্ক যদি 2, 5 হয় 2I ক্যাপ 5J ক্যাপ এইভাবে লিখতে পারতাম। R1 ভেক্টর দ্বারা লিখলাম। একই রকমভাবে Q2-র অবস্থান ভেক্টরকে R2 দ্বারা লিখলাম। অবস্থান ভেক্টরের অভিমুখ কোন দিকে হয়? মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে, অর্থাৎ এদিকে হবে, তাই না? অবস্থান ভেক্টরটির অভিমুখ। এটা হলো R1 ভেক্টরের অভিমুখ, এটা হলো R2 ভেক্টরের অভিমুখ। আমরা ভেক্টরে এটা শিখেছিলাম। এখানে R1টা কি? R1 হলো, এখানে যদি লিখি R1 ভেক্টরটি কী দাঁড়াচ্ছে? Q1 আধানের অবস্থান ভেক্টর, মানে কোথায় অবস্থান করছে তার ভেক্টর। আর সেটা কি হবে? ধরো Q1 আধানটি যে বিন্দুতে আছে তার স্থানাঙ্ক যদি, ধরো এই যে Q1 আধানটা এখানে ছিল, তো তার স্থানাঙ্ক ধরো 2 আর 7 হতো, সেক্ষেত্রে R1 ভেক্টরটি আমরা কত লিখতাম? 2I ক্যাপ প্লাস 7J ক্যাপ। আমি এটাকে ভেক্টর রূপে ধরে নিলাম R1 ভেক্টর। R2টা কি? R2টা হচ্ছে Q2 আধানের অবস্থান ভেক্টর। বোঝা গেল? এখন দেখো, আমি যদি এগুলো কি হলো? মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর। এখন আমি যদি বলতাম যে Q1 এর সাপেক্ষে Q2-র অবস্থান ভেক্টর কত, সেটা আমাদের কাজে লাগবে। কেন? আমরা তো এই দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করব, Q1 আর Q2-র মধ্যে। সেক্ষেত্রে এদের মধ্যবর্তী দূরত্বটাই কাজে লাগে, অর্থাৎ Q1 থেকে Q2-র দূরত্ব, যেটাকে এই নীল কালি দিয়ে লিখলাম, এটাই আমাদের প্রয়োজন। আর Q1 Q2-র দূরত্বকে আমরা যদি R12 দ্বারা লিখি,
তাহলে r12কে ভেক্টর হিসেবে লিখব। r12 মানে কি, যে 1 নম্বর অবস্থানের সাপেক্ষে বা প্রথম আধানের সাপেক্ষে দ্বিতীয় আধানের অবস্থান ভেক্টর। r12 কত আসবে দেখো, r12 ওই ত্রিভুজ সূত্র থেকে লিখতে পারি, এই যে ত্রিভুজ ও Q1 Q2 এই ত্রিভুজের থেকে লিখতে পারি। r12টা কি লিখছি, r12 ভেক্টরটাকে লিখছি 1 নম্বর আধানের সাপেক্ষে 1 নম্বর আধানের সাপেক্ষে 2 নম্বর আধানের অবস্থান ভেক্টর। ওটা মূল বিন্দুর সাপেক্ষে নয়, এই কিউ2র অবস্থান ভেক্টর কার সাপেক্ষে, 1 নম্বরের সাপেক্ষে অবস্থান ভেক্টর। বুঝলি? ফলে r12টা কেমন দেখতে হবে, r12 আমরা ওই ত্রিভুজ থেকে বের করতে পারি। ত্রিভুজ সূত্র যদি এখন প্রয়োগ করি কোথায়, এই ও Q1 R2 থেকে ত্রিভুজ সূত্র থেকে দেখো আমরা কি লিখতে পারছি, ত্রিভুজের সূত্র থেকে লিখতে পারি r1 ভেক্টর প্লাস r12 ভেক্টর। কেন r12 মানে এদিকে অভিমুখ, এই ভেক্টর এবং এই ভেক্টরের ক্রম একই দিকে, এটি বিপরীত ক্রমে আছে, ফলে r2টা কী হবে, এই দুটি ভেক্টরের যোগফল। আমরা ত্রিভুজ সূত্রে শিখেছিলাম যে একই ক্রমানুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করে, তাহলে বিপরীত ক্রমে যে বাহুটি থাকবে সেটি হবে ওই দুটি ভেক্টরের যোগফল। অর্থাৎ এখানে এই ছবিটা লক্ষ্য করে দেখো, এখানে এই ছবি থেকে আমরা বুঝতে পারছি যে r2টা হলো r1 এবং r12র যোগফল। r12র অভিমুখটা এদিকে কেন নিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছো, এটাই বলে দিলাম 2 এর অবস্থান ভেক্টর কার সাপেক্ষে, 1 এর সাপেক্ষে, তাই অভিমুখটা ওদিকে হলো। ফলে আমরা r12 ভেক্টর সমান কি লিখতে পারি দেখো, r12 ভেক্টর সমান লিখতে পারি r2 ভেক্টর মাইনাস কত, r1 ভেক্টর হলো। আবার একই রকমভাবে যদি আমরা r21 ভেক্টর বের করতাম, r21 মানে কি, 2 এর সাপেক্ষে 1 এর অবস্থান ভেক্টর, সেদিকে সেক্ষেত্রে অভিমুখটা কোন দিকে হতে, এদিকে r21 এর অভিমুখটা, তাই না? মানে 2 এর সাপেক্ষে যদি আমরা 1 এর অবস্থান ভেক্টরটা প্রকাশ করতাম, একই রকমভাবে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে দেখতে আমরা লিখতাম r21 সমান হতো r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর। এই দুটি বিয়োগ করলে চলে আসতো ত্রিভুজ সূত্র থেকে। আচ্ছা, আমি যদি পুরোটা লিখে দিই, সেক্ষেত্রে r21 এর অভিমুখ কোন দিকে হবে, এদিক থেকে এদিকে। অর্থাৎ আমরা যদি সূত্রটা প্রয়োগ করি দেখো, r2 ভেক্টর প্লাস r21 ভেক্টর সমান r1 ভেক্টর হবে, কারণ সেক্ষেত্রে r1টাই বিপরীত ক্রমে আছে। r21 এর অভিমুখ কোন দিকে, r21টা এখানে লিখি, তলায় লিখে দিই, r21 এর অভিমুখ কোন দিকে, Q2 থেকে Q1 এর দিকে। তাই আমরা r1টা ভাগ ওদের যোগফল হলো, অর্থাৎ r21 ভেক্টর কত এলো, r1 মাইনাস r2। আচ্ছা, এইগুলো কেন বের করছি একটু আগেই বলেছি, আমাদের এই মধ্যবর্তী দূরত্বগুলো কাজে লাগবে। আচ্ছা, আর এগুলো তো ভেক্টর হলো, আর অভিমুখগুলো কোন দিকে হবে, এই যে অবস্থান ভেক্টরের অভিমুখগুলো, অর্থাৎ r12 বা r21 এর অভিমুখ কোন দিকে হবে, ওই ভেক্টরের যদি একক ভেক্টর বের করি, ওই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর যেটি সেদিকেই হবে। তাই আমি একক ভেক্টরটিও বের করে নিচ্ছি। একক ভেক্টর অর্থাৎ r12 ক্যাপ কত হয়, যে কোনো ভেক্টরের একক ভেক্টর কি করে বের করব, r12 ক্যাপ মানে r12 ভেক্টর বাই মড r12। যে কোনো ভেক্টরকে ওর মান দিয়ে ভাগ করলে কি চলে আসে, একক ভেক্টর। অর্থাৎ আমরা r12 ভেক্টরকে এইভাবে, ক্যাপ ভেক্টরকে একক ভেক্টরকে এইভাবে লিখতে পারতাম, r2 মাইনাস r1 ভেক্টর বাই মড r2 মাইনাস r1 ভেক্টর। কেন এই একক ভেক্টরটা বের করলাম, আসলে একক ভেক্টরটি বের করলে আমরা এই r12 অভিমুখে কোন দিকে সেটা আমরা জানতে পারি, r12 অভিমুখটা আমরা এই একক ভেক্টর থেকে নির্ণয় করতে পারি। একই রকমভাবে দেখো, r21 এর অভিমুখে একক ভেক্টরটা যদি বের করতাম কত আসতো, r21 মানে কি লিখতাম, যে কোনো ভেক্টরকে ওর মান দিয়ে ভাগ করলে চলে আসবে, তাই তো। মানে কি দাঁড়ালো, r21 মানে কি,
R2 মাইনাস R1 বাই মড R2 মাইনাস R1। আসলে ভেক্টর তো বল তো ভেক্টর আছে, তার মান এবং অভিমুখ দুটো লাগবে। এটা আমরা কি বের করলাম, মানটা, এটা অভিমুখটা বের করার জন্য বের করে রাখলাম। দেখো এই দুটো বুঝতে পারলে কিনা, এই দুটো আমরা সবই সেই ক্লাস 11-এর যে ভেক্টর শিখেছিলাম সেখান থেকে নির্ণয় করলাম। এখনও কিন্তু আমাদের সম্পূর্ণ হলো না। কেন, আমরা সবে তো ভেক্টর রূপটা প্রকাশ করতে চাইছি, সবে আমরা অবস্থান ভেক্টর প্রকাশ করলাম। কার অবস্থান ভেক্টর? ওই Q1 এবং Q2 আধান দুটির অবস্থান ভেক্টরকে প্রকাশ করলাম। এবার আমরা বের করি যে ফোর্স, আমরা এইটাই তো বের করতে চাইছিলাম, F12 বাই F21, এই যে ভেক্টর রূপ ক্রিয়াশীল বলের অভিমুখ যেটা বের করেছিলাম বা ক্রিয়াশীল বলের মান যেটা নির্ণয় করেছিলাম, সেটাকে ভেক্টর রূপে প্রকাশ করব। এগুলো লেখা থাকলো। দেখো আমরা যখন F21 বের করছি, একটু খেয়াল করে দেখবে, এগুলো থাক লেখা। ফোর্স অন 2 ডিউ টু 1, অর্থাৎ 2-এর জন্য, এটা মুছে দিই, 2-এর জন্য, এই 1-এর জন্য 2-এর ওপর বল। ফোর্স অন 2 ডিউ টু 1 মানে কি 1 কর্তৃক 2-এর ওপর বল। সেই বলটা কত আসবে, 1/4πε0 কুলম্বের সূত্র থেকে ইন্টু Q1 Q2 বাই দূরত্ব কত হবে, R12 স্কোয়ার। কেন মড দিলাম, R12 তো ভেক্টর, আর ওই ভেক্টরটির মান কি করে বের করব, মড করলে। এই যে ভেক্টরটির মান বের করা যায় কীভাবে, মড করলে। তা আমি R12 মড দিলাম, দূরত্ব R12 ভেক্টরের মড স্কোয়ার। আর অভিমুখটা কোন দিকে হবে, Q1 Q2-র ওপর যে বল প্রয়োগ করে আমরা জানি তো, ওই সরল রেখা বরাবর হয়, অর্থাৎ এই যে R12-র অভিমুখে হবে। ফলে আমরা এটাকে R12 ক্যাপ দ্বারা লিখি অভিমুখটা বোঝানোর জন্য। দেখো বুঝতে পারলে কি না, সূত্রটিকে যদি ভেক্টর রূপে লিখি সেক্ষেত্রে এরকম আসবে। কোথায় অসুবিধা হতে পারে, দেখো আমরা জানি এইটা হয়। এখন আমি দূরত্ব R না লিখে R12 কেন লিখলাম, R12টা কি বোঝাতে চাইলাম, যে 1 নম্বর আধানের সাপেক্ষে 2 নম্বর আধানের অবস্থান ভেক্টর, তাই সেটাকে আমরা R12 দ্বারা লিখলাম। মড দিলাম কেন, আমি অবস্থান ভেক্টর লাগবে না, অবস্থান ভেক্টরটির মান লাগবে, তাই মড চিহ্ন দিলাম। হলো, মান এলো। এবার ভেক্টর হিসেবে প্রকাশ করছি মানে তার অভিমুখটা প্রকাশ করতে হবে। এখন দেখো এই যে বলের অভিমুখটা, অর্থাৎ Q1 Q2-র ওপর যে বল প্রয়োগ করবে সেটির অভিমুখ কোন দিকে হয়, আমরা জানি ওদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, আর ওদের সংযোজক সরলরেখা এটি, অর্থাৎ R12 দিক যেদিকে সেদিকেই হবে। তাই আমি R12 ক্যাপ দিয়েছি। কেন, অবস্থান ভেক্টরের অভিমুখে একক ভেক্টরটি অভিমুখ নির্দেশ করে। ফলে এই সূত্রটিকে দেখো আমরা এইভাবেও লিখতে পারি, 1/4πε0 Q1 Q2 বাই R12 হোল স্কোয়ার। এই ক্যাপ R12 আমি একটু আগেই বের করেছিলাম, এই মানটা পুরো লিখে দিতে পারি, ওই কারণেই বের করে রেখেছিলাম 12 মানটা। দেখো লিখে দিলে কী আসবে, 21টা কাজে লাগবে পরে, 12টা আপাতত বসায়, কত বসাতে পারি, R12 ভেক্টর বাই মড R12 ভেক্টর। এটাকে আরও পরিবর্তন করলে কি আসতে পারে, এরকম আকারে যদি লিখি, তোমাদের খাতায় তো লেখা থাকছে, অসুবিধা নেই। ওয়ান বাই 4πε0 Q1 Q2 বাই R12 ভেক্টর মানে আমরা R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর হোল স্কোয়ার। কেন, আমরা R12 মানে জানি, একটু আগেই লিখে রেখেছিলাম, R12 মানে এরকম ছিল, R2 মাইনাস R1 ভেক্টর, তাই না। আর এটা R12 ভেক্টর থাকলে এটাকেও একই রকমভাবে লিখতে পারি, R2 মাইনাস R1। ফলে দেখো F21 কী এলো, F21 এলো 1/4πε0 Q1 Q2 বাই R2 মাইনাস R1 এর হোল কিউব ইন্টু কত, R12 ভেক্টর। এটি হলো 1-এর জন্য 2-এর ওপর বলের ভেক্টর 2।
ভেক্টর রূপে প্রকাশ হলো। R2 R1টা কি? R2 R1টি হলো অবস্থান ভেক্টর। কার? হচ্ছে Q1 আধানের এবং Q2 আধানের। মূলবিন্দুর সাপেক্ষে Q1 আধানের অবস্থান ভেক্টর এবং মূলবিন্দুর সাপেক্ষে Q2 আধানের অবস্থান ভেক্টর। এটাকে এইভাবেও লেখা যেত 1/4πε0 epsilon naught Q1 Q2 by R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর হোল কিউব ইন্টু এটাকে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর দ্বারাও লেখা যায়। আমরা শিখেছি R12 মানে R2 মাইনাস R1, এইভাবেও প্রকাশ করা যায়। হলো, এটা তো একটি বল এলো, অর্থাৎ 1 নম্বর আধান কর্তৃক 2 নম্বর আধানের ওপর প্রযুক্ত বল। একটু লক্ষ্য করে দেখো, এগুলো আমি কোনো ভেক্টর রাশি দিইনি, কিন্তু এখানে ভেক্টর রাশি দেওয়া শুরু করেছি, কারণ এই যে R12 দিয়েছি অভিমুখ বোঝাতে শুরু করেছি। অভিমুখ বোঝালে ভেক্টর চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। F21টাকে যদি আমরা প্রকাশ করি একই রকমভাবে, কী আসবে যেন, অবস্থানটা শুধু পাল্টে যাবে, কি দেখতে একই রকম হয়ে যাবে। F21 হবে না, F21 হলো 1-2টা কত আসবে 1/4πε0 Q1 Q2 বাই কত, এটা R1 মাইনাস R2 বাই R21 চলে আসবে, এরকম দেখতে হবে। R1 এবং R2 অবস্থানটি পাল্টে যাবে। যদি একই রকমভাবে গণনা করতে আসতাম, দেখতে এরকম আসতো। এই হলো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আশা করি বুঝতে পেরেছিল। আসলে খেয়াল রাখতে হবে যে অবস্থান ভেক্টরটি আর এই R12 ভেক্টর R21 ভেক্টরটি কী, এটি যদি আমরা বুঝতে পারি ঠিকঠাক, তাহলে কুলম্বের সূত্রে ভেক্টর রূপটি বুঝতে পারব। আমরা এর পরের ক্লাসে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে।